আব্বু কিছুই বলেনি। ওর মুখ আছে নাকি? লজ্জায় লাল নীল হলুদ সবুজ হয়ে যাবে না? আব্বু তুমি ওর ভালোর জন্য বলো। এরকমই অনেকে বলে। কেউ ভালো উদ্দেশ্যে তো, কেউ খোঁচা মেরে দুর্বলতা ধরিয়ে দেয়। সে যেভাবেই বলুক, কথাগুলো কিন্তু ভালোর জন্য হলেও দিন শেষে মনটা মলিন বানিয়ে দেয়। ও তো চেষ্টা করছে, তোমরা শুধু দোয়া করবে ব্যাস। তুমি এইসব না বলে ওর সাথে দুদণ্ড গালগপ্প করবে, দেখবে মিলে ঝিলে একদম দই মিষ্টি কম্বিনেশন হয়ে যাবে। গর্বে হাসান মাহমুদের সিনা চওড়া হলো বুঝি। মেয়ের বিচক্ষণতা তার মনটা কেড়ে নেয়। ইস, মেয়েকে যদি সারাটা জীবন কাছে রাখতে পারতেন, কিন্তু এটা তো নিয়মের বাইরে। তবে একটা বুদ্ধি আছে, শের সাহেবকে ঘর জামাইয়ের প্রস্তাব দেওয়াই যায়। তিনি হেসে মেয়েকে নিয়ে হাঁটা দেয়। শের সাহেবকে দেখতে আলাফল হলে কি হবে? সে তুলসী বনের বাঘ, বুঝলে শশীমা? শশী হেসে বাবার সাথে পা মেলায়। হই হুল্লোড়ে বাড়িটায় যেন আনন্দ মেলা বসেছে। আনন্দে ঘি ঢেলে দিচ্ছেন কুলসুম বেগম। মিহিরও কম নয়। কুঞ্জ মিহিরের খুনসুটিতে ড্রয়িং রুম। ফুয়াদও তাদের সাথে মিলে শরবত বনে গেছে। শেরতাজ আলী কানন চুপচাপ বসে আছে সোফার এক কোনায়। মুখটা তার শুকনো, যেন 10 দিনের অনাহারী। মরিয়ম বেগম একটা প্লেটে গরুর মাংস, চিতই পিঠা দিয়ে যায়। কানন বিরস মুখে চিতই পিঠা চিবোতে চিবোতে আশেপাশে তাকায়। শশীকে দেখতে পায় না। ঘুম থেকে ওঠার পর একবারও দেখতে পায়নি তাকে। মেয়েটা কোন গুহায় ঢুকে আছে। সে শিরিনকে দেখে ডাক দিল। শিরিন এগিয়ে আসলে তার হাতে প্লেট ধরিয়ে বলে, আমার খাওয়া শেষ ভাবি। শশী কোথায়? দেখছি না যে। শিরিন প্লেট হাতে নিয়ে দেখে মাংস যেমন তেমনই পড়ে আছে, শুধু শুকনো চিতই খেয়েছে। কোনো প্রবলেম শের ভাইয়া? শশী কোথায় যে? দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। বলে সে প্লেটটা কিচেনে রেখে শশীকে ডাকতে যায়। কানন সেখানেই পড়ে থাকে। ফোলা চোখে মুখে তার অস্থিরতার রেশ স্পষ্ট উকি দিচ্ছে। তখনই যান্ত্রিক ফোনটা বেজে ওঠে টুংটাং শব্দে। কানন বিরক্তের সহিত ফোনটা বের করে। স্ক্রিনে চেনা নাম দেখে ভ্রু কুচকে যায়। রিসিভ করে সালাম দিতেই ওপাশের জবাবে তার চোখ মুখ একটু উজ্জ্বল দেখায়। উৎসাহিত কণ্ঠে আওড়ায়, তাসফিয়া, তুমি ঠিক দেখছিলে? লিস্টে নাম আছে আমার। ওপাশ থেকে কি ভেসে আসে কাননে। শীতের রুক্ষ শুষ্ক অধরে রোদ্দুরের খোঁজ মিলে। বাবা মায়ের ঘরের ব্যালকনিতে কুকুরে বসে আছে শশী। সিঙ্গেল কম্বলে আপাদমস্তক থেকে শুধু নাক ও চোখ দেখা যায়। সর্দিতে নাক টানছে ক্ষণে ক্ষণে। দাঁতে দাঁত লেগে কটমট শব্দ হচ্ছে শীতের চোটে। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে সে পাশে তাকালো। বোনকে দেখে ছলছলে চোখে বলে, আমার সর্বনাশ হয়ে গেছে আপু। শিরিন চোখ ছোট ছোট করে চায়। বোনেরকে প্রতিক্রিয়াহীন তাকিয়ে থাকতে দেখে হতাশ হয় শশী। কম্বল সমেত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, শখ খেলি নাকি? না, শখ কেন খাবো? কি সর্বনাশ হলো? কেই বা করলো শুনি? কে আবার তুই? আব্বুকে এত করে বলেছিলাম পাগলনি থেকে বাচ্চা নিও না। আমি আছি তো তোমার মেয়ে, কিন্তু না। আব্বুর তো দয়ার শরীর, জীর্ণ শীর্ণ রোগা অপুষ্ট তোকে নিয়ে আসলো আমাদের কাছে সাথে। দাঁতগুলো পোকায় খেয়ে ফেলেছিল। ছি, এখন তোকে আপু ডাকতে হয়। আমার সবকিছুতেই ভাগ বসানোতে ওস্তাদ তুই। এমনকি শ্বশুর বাড়িটাও আগে থেকেই দখলে নিয়েছিস। তো করলি না আমার সর্বনাশ? আপন মায়ের পেটের ছোট বোনের এমন গা জ্বালানো কথায় শিরিনের ধৈর্য ব্যালকনির গ্রিল দিয়ে পালায়। ঠাস করে চর বসিয়ে দিল। শশী চোখ বড় বড় করে চায়। শিরিনের অধরকলি ধীরে ধীরে পরিস্ফুটিত হয়। আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেয়ে দৌড়ে চলে যায়। শশী মিনিট সময় সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর কম্বল ফেলে সে বড় বড় পা ফেলে ছোটে শিরিনের পেছনে। শিরিন ছুটে মিহিরের পাশে দাঁড়ায়। এই ভেবে বোন জামাইকে তোয়াক্কা করবে, কিন্তু না। শশী তাকে ধরতে এগিয়ে আসে। অগ্নিশর্মা হয়। শিরিন বিপদ বুঝতে পেরে শেরতাজের পাশে দাঁড়ায়। শেরতাজ শশীর দিকে চায় উৎসাহ নিয়ে। শশী আর চোখে তার দিকে তাকিয়ে বোনকে ধাওয়া করে। শিরিন হেসে আম্মু বলে কিচেনে চলে যায়। শশীও সেখানেই হানা দেয়। বোনের ঘাড় চেপে ধরে শক্ত করে। সম্মুখে মায়ের চোখ রাঙানিতে ভয় না পেলেও শাশুড়ি ও চাচি শাশুড়ির অবাক চাহনিতে বিচলিত হয়। বোনকে ছেড়ে হে হে করে হেসে বলে, এই দুষ্টুমি করছিলাম তাই না আপু? এখনো দুষ্টুমি করার বয়স আছে? 2 দিন পরে তোমার বাচ্চা কাচ্চা দুষ্টুমি করবে শশী বউ। শাশুড়ির কথায় শশী স্থবির হয়ে যায়। এগুলো কোন কথা? সে সুরসুর করে কেটে পড়ে। শুনতে পায় কিচেনে মায়ের মুখ হতে নিঃসৃত তার গুণগান। শশী ডায়ে বায়ে কোনো দিকে না থেকে নিজ ঘরে চলে গেল। শেরতাজ সেটা লক্ষ্য করে নিজেও সোফা ছেড়ে সোজা ঘরে চলে আসে। শশী সোয়েটার ওড়না খুলে বিছানায় রেখে চুলে চিরুনি করছে। শেরতাজকে প্রবেশ করতে দেখে ভ্রু উঁচিয়ে চায় এক পল। কিছু বলে না। তার নিশ্চুপতায় শেরতাজ যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলল। চোখ মুখ তার কিছু বলার জন্য ছটফট করছে, কিন্তু মুখ ফুটে বলতে দ্বিধা। শশী চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, কিছু বলবে শের? শেরতাজ বলতে নেই, কিন্তু মুখ ফুটে আওয়াজ বেরোয় না। শশীর শান্ত চাহনিতে ওই শান্ত কাজল কালো নয়ন যুগল তাকে নীরবে শাসাচ্ছে। সে ডানে বামে মাথা নেড়ে নাবোধক ইঙ্গিত দেয়। আবারও নিস্তব্ধতার চাদরে ছেয়ে যায় ঘর। মাঝে মাঝে চোখাচোখি হয় কপট যুগলের। শেরতাজ আড়ষ্ট ভঙ্গিতে বেরিয়ে আসে ঘর থেকে। শশী আপন মনে গুনগুন করে,
দূর হতে তারে আমি সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই, যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী। শীতকালীন পিঠা দাওয়াতের বিদায় জানিয়ে মেহমান তাদের আপন নিরে ফেরার পথে। আলতাজ আলী দুপুরের দিকে এসে সবাইকে নিয়ে বিকেলের আগেই বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। মুর্তাজ আলীর আসার কথা থাকলেও তিনি আসেননি। কণিকা বেগম এ নিয়ে বেজায় ক্ষিপ্ত। আসবেন না সেটা আগেই বলতে পারত, আসবে বলে তাদের পাঠিয়ে না আসা কোথাকার ভদ্রতা। তিনি হাসান ভাইয়ের অনুরোধে ফোন করেছিল, ভদ্রলোক আসবেন না তার এক কথা, কেন আসবে না জিজ্ঞাসা করলে কল কাট করেছে। রাগে অপমানে কণিকা বেগমের মুখ লাল হয়ে আসে। তিনি তাড়াহুড়ো করেন বাড়ি ফেরার জন্যে। সবাই বিদায় পর্ব সেরে গাড়িতে উঠেছে। বাকি শেরতাজ ও মিহিরতাজ। মিহির স্ত্রীর সাথে টুকটাক কথা বলে। তার স্ত্রী যাবে না, কিছুদিন বাবার বাড়িতে মধুর হাড়ি ভাঙবেন। শেরতাজ শশীর পাশেই দাঁড়িয়ে, হাসান মাহমুদ তার কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে মেয়ে জামাইয়ের পিঠ চাপড়ে বলেন, শের সাহেব আমার উপর অভিমান করে আশাবাদ দিবেন না যেন। মনে রাখবেন এটা আপনার আরেকটা বাড়ি। যখন মন চায় আসবেন, থাকবেন, আর প্রেশার ফ্রি থাকার চেষ্টা করবেন, বুঝলেন? শেরতাজ মৃদু হেসে জবাবে প্রতিউত্তর করল। ঠিক আছে বাবা। হাসান মাহমুদ ভালো লাগে যখন মেয়ে জামাইরা মিষ্টি সুরে বাবা ডাকে। তিনি এগিয়ে গিয়ে ফ্রন্ট সিটে বসা আলতাজ আলীর সাথে সৌজন্যমূলক কথা বলে। শেরতাজ শশীর দিকে চেপে দাঁড়ালো, কণ্ঠ খাদে নামিয়ে ডাকে, শশী। বলেই পাশ কাটিয়ে গাড়ির জানালার পাশে দাঁড়িয়ে শাশুড়ির কোলে থাকা কুঞ্জর গাল টিপে বলে, পুজো আবার এসো কেমন। কুঞ্জ মাথা নাড়ল। প্রতি উত্তরে তাকেও যাওয়ার নিমন্ত্রণ জানায়। শশী শাশুড়িকে একই কথা বলবে, তার আগে কণিকা বেগম ভনিতাহীন গলায় বলে, আগে তোমাকে ঘরে তুলবো, তারপর এই বাড়িতে আসবো, বুঝলে শশী বউ? তৈরি থেকো, খুব শীঘ্রই মায়ের কোল ছেড়ে শ্বশুরবাড়ির ঝাড়ু হাতে এঘর ওঘর ঘুরঘুর করবে। শশী খোলা জানালার ধারে হাত ঠেকিয়ে মাথাটা একটু ভিতরে নিয়ে বলে, আই লাভ ইউ শাশুমা, আসুন একটা চুমু খাই। বলে জবাবের আশায় থেমে রয়। কণিকা বেগম চোখ রাঙায়। শশী টুপ করে তার গালে চুমু দিয়ে আর অপেক্ষা না করে চলে যায়। কণিকা বেগম বিস্ফোরিত চোখে চায় তার প্রস্থানের দিকে। বড় জায়ের কৌতুক রঙে কণিকা বেগম মুচকি হাসলো। আম্মু আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 5000। 5000? তোমার বাবা হাত খরচের টাকা দেয়নি? শেরতাজ আলী কাননের মুখের আদলের পরিবর্তন সাধিত হয় নিমিষেই। ছোট্ট করে হ্যাঁ বোধক জবাব দেয়। কণিকা বেগম নকশি কাঁথা সেলাই বন্ধ রেখে অবাক চোখে চায় ছেলের দিকে। তো সেই টাকার কি হলো? আই স্পেন্ট অল দ্য মানি। কণিকা বেগম পুনরায় সূচাতে কাঁথা সেলাই করতে করতে জবাব দেয়, গুনে গুনে 20 দিনও হয়নি কানন, এতেই 15,000 খরচ করে ফেলেছ। আমি হিসেব চাইছি না, তবে মনে রেখো টাকাগুলো এমনি এমনি আসে না, পরিশ্রমের ফসল সেগুলো। এখন না বুঝলে যখন নিজে ইনকাম করা শিখবে তখন বুঝতে পারবে। বলতে বলতে তিনি থেমে যান। ওই তো কানন হনহনিয়ে চলে যাচ্ছে নিজ রুমে। কণিকা বেগম হতাশ বদনে তাকিয়ে রয়। কুঞ্জ কাঠবিড়ালির মতো কানটা সজাগ রেখে সবটা শুনে গোমরা মুখে নিজ ঘরে চলে যায়। তার নিজস্ব রূপ যা কুঞ্জমোহন নামে আখ্যায়িত। নানান খেলনার কার্টুন, গাড়ি টেডিতে পূর্ণ ঘরটা। সে তার পিগি ব্যাংকটা বের করে। মাছের আকৃতির এটা, মুখটা হা করে খোলা যায়। কুঞ্জ সেথায় হাত ঢুকিয়ে কিছু বের করে আনে। পকেটে পুরে দৌড় লাগালো ভাইয়ার রুমে। রুমে ঢুকে কুঞ্জ একটু ভয় পেল কি, পুরো রুম জুড়ে বই খাতা কলম ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন আলমারিতে হামলা চালিয়েছে। ভাঁজ করে রাখা কাপড়ের স্তূপের মধ্যে থেকে কিছু কিছু কাপড় বের করছে আর ছুঁড়ে বিড়বিড় করে কিছু বলছে। মুখটা কেমন ভয়ঙ্কর লাগে কুঞ্জর কাছে, তবুও সে পা টিপে টিপে এগিয়ে যায়। পকেট থেকে বস্তুটা বের করে বলে, ভাই নাও 5000 টাকা। শেরতাজ ছোট ছোট চোখে চায় তার দিকে। টাকাকে দিল, মা পাঠিয়েছে ওকে দি, কিন্তু এ তো 500 টাকার দুটো নোক। তার মাথাটা দপ করে জ্বলে উঠল, যেন ধোঁয়ায় আচ্ছন্ন চিঙ্গারে আগুনের ছটা। সে হুঙ্কার দিয়ে বলে, দরকার নেই কোনো টাকার, এক কাজ কর, কামড়ে কামড়ে খেয়ে নেই। কুঞ্জ ভয়ে 2 কদম পিছিয়ে গেল নিমিত্তে, তবু একটু সাহস সঞ্চার করে বলে, আমার নিমোর পেট থেকে বের করেছি, এই দেখো 5 টাকা আছে, অনেকগুলো জিরো আছে, তাহলে হলো না 5000? টাকা এপিটোপিট করে দেখায় কুঞ্জ। শেরতাজের দপ করে জ্বলে ওঠা অঙ্গার নিভেও গেল দপ করে। নিমো তো কুঞ্জের পিগি ব্যাংকটার নাম। তার জন্য নিমো থেকে টাকা বের করে এনেছে পিচ্ছিটা। তার মনটা নরম হয়ে গেলেও ঠাট বজায় রেখে কুঞ্জর হাত থেকে টাকাটা ছিনিয়ে শার্টের পকেটে পুরে বলল, অশিক্ষিত মূর্খ কুমিরের বাচ্চা, এটা 500 টাকার নোট, দুটো মিলে 1000 টাকা। এটা তো নিমুর পেটে কিভাবে গেল? আরো আছে? কুঞ্জর সব ভয় দূর হয়ে গেল। সে হেসে প্রত্যুত্তরে বলল, পোপা সিগারেট খাচ্ছিল ছাদে, আমি দেখেছিলাম।
ফুফা একটা টাকা দিয়ে বলেছিল ফুফিকে না বলতে, আমি কিছুই বলিনি। তখন 2টা নতুন টাকা দিয়েছিল। শেরতাজ মোটেও অবাক হয় না। পুচুটা খুবই বিচ্ছু, মশলাপাতি মাখিয়ে বিরিয়ানি ভালোই পাকাতে পারে। কুঞ্জ উজ্জ্বল চোখে ভাইয়ের হাত টেনে বলে, আরও আছে, তুমি নেবে? তাহলে কিন্তু আমাকে তোমার বাইক দিতে হবে। সে দেখা যাবে আগে নিমোর সিজারটা করা যাক ভেবেই শেরতাজের অধর বেঁকে যায় হাসিতে। তবে সে হাসির স্থায়িত্ব খুবই নগণ্য। দরজায় মায়ের উপস্থিতিতে শেরতাজ নিজ ঘর জুড়ে একবার নজর বুলিয়ে নিল। কণিকা বেগম বড় শীতল স্বরে শুধালো, ছোট ভাইয়ের থেকে টাকা নিতে লজ্জা লাগে না শের সাহেবের? নাকি লাজ লজ্জা যমুনায় ভাসিয়ে দিয়েছেন? শেরতাজের মাথা নিচু হয়ে যায় আপনি আপ। মিনমিনে তাচ্ছিল্যের সুরে বলে, বেকারদের আবার লজ্জা? বাপের টাকে খাচ্ছি, খেলছি, আয়েশ করছি, লজ্জা নেই বলেই তো। কণিকা বেগমের কানে আসে কথাটা। তিনি কিছু না বলে হাতের টাকাগুলো বুকশেলফের উপর রেখে দেয়। গোয়াল ঘর মানুষের ঘরে পরিণত হলেই যেন ঘর থেকে বেরোনো হয়। বলেই তিনি প্রস্থান নেয়। শেরতাজ ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। কুঞ্জ অবুঝ শিশুর ন্যায় তাকিয়ে। শেরতাজ গোয়ালঘরকে মানুষের ঘর বানানোর দায়িত্ব তার পুচুর উপর বর্তায়, শর্ত তার বাইকখানি। তারপর বুকশেলফ থেকে টাকা নিয়ে মায়ের ঘরের বেডসাইড টেবিলের উপর রেখে আস্তে করে বেরিয়ে আসে বাড়ি থেকে। বাইক টেনে চলে যায় গন্তব্যে। মাঝে ফোন করে জেনে নেয় তার অবস্থান। বাইক নিয়ে জনপ্রিয় এক রেস্টুরেন্টের সামনে পার্কিং জোনে স্ট্যান্ড করে ভিতরে যায়। বাম দিকের কর্নারে পরিচিত মানবীকে দেখে অধর কোণে হাসি দেখা দেয়। সে এগিয়ে সম্মুখে চেয়ার টেনে বসে বলে, অনেকক্ষণ অপেক্ষা করলাম, সরি তাসফিয়া। তাসফিয়া নামক রমণী কফির মগে অধর ছুঁয়ে হেসে বলল, 10 মিনিট হবে, বসে আছি সে, বাট ইটস ওকে, তোমার জন্য ওয়েট করতে বিরক্ত হয়নি। শেরতাজ স্বভাব সুলভ হাসে। টেবিলের উপরে থাকা মেনু কার্ড দেখে মনে মনে একটু বিচলিত হয়। পকেটে মাত্র 2000 টাকা, অথচ মেনুতে সর্বনিম্ন মূল্য 820 টাকা। তার কাছে কার্ডও নেই, অথচ বুক ফুলিয়ে বলেছিল আজ তোমার ট্রিট। সে তাসফিয়ার উদ্দেশ্যে বলে, অর্ডার করেছো? ফ্রাইড রাইস, সুশি, বিফ স্টেক, পিৎজা আর প্যানকেক, আর এই কফি। তার কথায় শেরতাজের ভেতরটা চুপসে যায়। বিল পে করবে কিভাবে? লজ্জায় তার মাথা কাটা যাবার উপক্রম। কেন যে ভাব দেখে মায়ের দেওয়া টাকাটা রেখে এলো? বিকাশে টাকার পরিমাণও 500-র বেশি হবে না। সে সময় ব্যয় না করে বাবাকে মেসেজ দেয়। তাসফিয়া কফি পান করে। তার সম্পূর্ণ দৃষ্টি শেরতাজের উপর। এই শেরতাজের সাথে ভার্সিটিতে পড়ুয়া শেরতাজের আকাশ পাতাল তফাৎ। মাসখানেক আগেও তো একদম স্বাভাবিক ছিল। বড় ও ঘন কালো চুল রেখেছে, দাড়ি গোঁফ একটু পাগলাটে গোছের, বাট ছেলেটাকে মানিয়েছে দারুণ। শ্যামকালো গালে দাড়ি মানিয়েছে। সে হেসে বলল, এমন লোক কার থেকে ইন্সপায়ার্ড হয়ে বানালে সে? লুক হ্যান্ডসাম। শেরতাজ স্বভাব সুলভ হাসে। ঘন কালো দাড়িতে হাত বুলিয়ে বলে, আর ইন্সপায়ার্ড? বেকার জীবনে তো আলসেমে ভর করেছে, এখন আর কাটতে চায় না। তোমার বেকার জীবনের অবসান ঘটতে চলেছে সে, আবারও কনগ্রেসড। শের ছোট্ট করে ধন্যবাদ জানি স্বভাব সুলভ চুপটি করে বসে থাকে। একটু পরে ওয়েটার অর্ডারকৃত সব খাবার এনে টেবিলে সাজিয়ে রাখলো। তাসফিয়া স্পুন ও ফ্রক হাতে নিয়ে বলল, কাল থেকে ইন্টার্নশিপ শুরু তোমার। সবাইকে সারপ্রাইজটা কবে দিচ্ছ, নাকি দিয়েছো? এখনো কাউকে বলিনি, অ্যাকচুয়ালি কিভাবে বলবো বুঝতে পারছি না। তারা কি আদৌ খুশি হবে এই চাকরিতে? খুশি হবে না? আইটি কোম্পানিতে জব কনফার্ম, শুধু 1-2 মাস ইন্টার্নশিপ, বেতন 50-60 হবে। বছর গড়িয়ে প্রমোশন পেলে লাখ পেরোলো বলে। আমি বছর খানিক হবে এই কোম্পানিতে জয়েনে আছি। একদম শুরু থেকে লেখার অভিজ্ঞতা ছিল না। আলহামদুলিল্লাহ এখন 70,000 বেতন পাই। যদিও কিছু কেটে নেয়, তবু কম কি। সেখানে তুমি অভিজ্ঞ ব্যক্তি। শেরতাজ প্রত্যুত্তর করে না। তবে তার তাসফিয়ার কথা খুব একটা বিশ্বাস হলো না। তাসফিয়া জোর করলে সে একটা পিৎজার স্লাইড মুখে নিয়ে কফির অর্ডার দিল। পেট পুড়ে খাওয়া দাওয়া শেষে শেরতাজ বিকাশে পেমেন্ট করে। তাসফিয়া হেসে বলে, এখন তো তুমি আমার ফ্রেন্ড, দ্বিতীয় কলিগ, তাই ট্রিটটা লুফে নিলাম। কিন্তু চলো কোথাও ঘুরে আসি। আই এম সরি, আই হ্যাভ টু গো, একটা জরুরি কাজ আছে। বলে শেরতাজ বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়। রাস্তায় শপিং মলে গিয়ে ভাইয়ের জন্য 1200 টাকায় দুটো র্যাকেট কিনে নিয়ে যায়।
পুচকেটা হোক দুষ্টু বিচ্ছু, তাকে ভালোবাসে ঢের, সবসময় তার সাথে চুইংগামের মতো লেগে থাকবে। বাড়ি পৌঁছে গ্যারেজে বাইক স্ট্যান্ড করে সিঁড়ি বাইতে শুরু করে। চুলের ভাঁজে হাত গলিয়ে গুনগুন করে আর ভাবে আজই সবাইকে জানাবে চাকরির কথাটা। সবাই অবাক হবে কি বেকার মাকাল ফলটার কপালে অবশেষে চাকরিটা জুটল। বাপের হোটেল থেকে নিজ হোটেলে ট্রান্সফার হবে, বোঝা নেমে যাবে। তাহলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা আন্টিগুলোর মুখটায় ঝামা ঘষবে তো। মিহির তার চাচাতো ভাই একবার তার সম্মুখে চাচিকে বলেছিল, কি হলো, এত ভালো রেজাল্ট সার্টিফিকেটধারী শেরতাজের? মায়ের ভদ্র ছেলে যার নামে এত গুণগান, সবার মুখে তার প্রশংসার খই ফুটত, এখন সে কিছুই না মা। শুধু টপার হলেই হয় না মা, বাস্তব জ্ঞান আর অভিজ্ঞতা থাকতে হয়। দিন শেষে সবাই সফলতা দেখে। তার খারাপ লাগেনি কথাগুলো, সত্যিই তো বলেছিল। তবে সে রাত তার চোখে এক ফোঁটা ঘুম নামেনি। ভেতরটায় কেউ চিল্লিয়ে বলেছিল সে কিছুই না। তারপর থেকে দিনরাত ডুবিয়ে পরিশ্রম করেছিল, পড়ার টেবিলের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল, সব ঠিকঠাক চলছিল। খাদ্য অধিদপ্তরের কোনো একটা পদের জন্য প্রিলি রিটেনে টিকে ভাইভাতে প্রথম প্রশ্নে তার আত্মবিশ্বাস ফ্লোরে গড়াগড়ি খাচ্ছিল। প্রশ্নটা ছিল, তোমাদের এলাকার বাজারে মূলা কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে? কি উদ্ভট প্রশ্ন! সে এত এত বই গিলে ভাইবার চেয়ারে বসে এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। পারবে কিভাবে? সে কখনো বাজার করতে যায়নি। সেই দিন ভাইবা দিয়ে এসে সে সবার আগে বাজারে গিয়ে সব সবজি মাছ মাংসের দাম জেনে এসেছে। ব্যাপারটা বড় লজ্জাজনক তার কাছে। সে বুঝতে পারে তার বাস্তব জ্ঞান খুবই নগণ্য, তার জ্ঞান বা খাতা কলমে সীমাবদ্ধ। তারপর থেকে এসে চেষ্টা করেছে বাস্তবিক জ্ঞান আহরণ করার। হাটে বাজারে ফুটপাতে কত হেঁটেছে, বস্তি গ্রামে গঞ্জে উদ্দেশ্যহীন ঘুরেছে। পথিমধ্যে পরিচিত কণ্ঠে এসে ভাবনার সুতো চিরে বেরিয়ে আসে। পা থমকে গেলেও নিজে ভুল ভেবে 3 তলায় পৌঁছায়। পুচু বলে হাঁক ছাড়ল, কিন্তু কারো কোনো জবাব নেই। আশ্চর্য তো, দরজা খোলা রেখে সবাই গেলটা কই? কাউকে না পেয়ে নিজ ঘরের সামনে যেতেই কিছু শব্দ হয়। সেভাবে কুঞ্জ এখনো তার ঘর গোছাতে ব্যস্ত। সে হেসে দরজাটা খুলে হাসি মুখে কোমল সুরে বলল, আমার সোনা পুচুটা, দেখ তোর। কণ্ঠনালীতে কথা আটকে গেল। তার আঁখি যুগল বিস্ময়ে অভিভূত হয়ে গেছে। সে পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করে বাস্তবিকই দেখছে কিনা। তার কল্পনার শহরে আনাগোনা শুরু হয়েছে। তার মুখ দিয়ে অস্পষ্ট গোঙানি সুরে বেরিয়ে আসে। শশীবু, সম্মুখে দণ্ডায়মান মানবী এগিয়ে আসে, কলার ধরে ভেতরে টেনে দরজা আটকে দিয়ে বলল, হ্যাঁ, তোমার ঘরোয়া চাঁদ তোমার ঘরে অবস্থান করছে। শের, স্বাগতম জানাবে না তোমার শশী বউকে? শেষের সম্বোধনটি তুতলিয়ে বলে শেরতাজের মতো। শেরতাজ এখন অভিভূত নজরে চেয়ে আছে। তার চোখে মুখে বিরহ মুগ্ধতা বিরাজমান। বাস্তবিক হোক বা কল্পনা শহর, সে তার চোখে তৃষ্ণা মেটানোর বৃথা প্রয়াস চালিয়ে যাক। শশী ভ্রুকুটিতে ভাঁজ ফেলে শেরতাজের সম্মুখে তুড়ি বাজিয়ে বলে, কোথায় ডুবিলে হে প্রাণের সখা? মুখটায় পুরো মশার গুষ্টি ঢুকে যাবে কচুবনের কালা চাঁদ। এই আমি তুমি নামক ডোবাই সখী, একটু টেনে নেও না স্থায়ী চিত্তে। তার ছন্দময় গলায় শশী মোটেও মুগ্ধ হয় না। ক্ষেপে 2 কদম এগিয়ে আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে তার কলার চেপে ধরে দাঁত পিষে বলে, তোমার কি বাবা না বসের, তারপর পুরো জঙ্গলে বাসিকে নিমন্ত্রণ করে খাওয়াবো। কত বড় সাহস, তুমি আমাকে ইগনোর করো? তোমার ইগনোরের দফারফা করতে এসছি। শেরনির গর্জনে শেলের বুঝতে বাকি থাকে না এটা কল্পনার শহর নয়। গুনে গুনে 18 দিন পরে চাঁদ মুখখানি দেখা মিলল। শশীদের বাড়ি থেকে ফেরার পর আর দেখা মেলেনি রমণীর। মেয়েটাকে ফোন করলে রিসিভ করতো না, রিসিভ করলে ব্যস্ত আছি পরে কথা বলবো বলে নানান বাহানা দেখাতো। সে ভার্সিটিতে গিয়েছিল দেখা করতে, সেখানে গিয়ে তার দেখা মিললে অসন্তোষ হয়ে ফিরতে হয়েছে। এখন বলছে সে ইগনোর করেছে। সে কলার হতে শশীর হাত ছাড়িয়ে নিয়ে গমগমে সুরে বলল, ইগনোর আমি না, তুমি করছো শশীবু, অথচ দোষী আমাকে বানাচ্ছ। শশী শান্ত চোখে চায়। শেরতাজের হাত থেকে নিজ হাতে ঝটকায় ছাড়িয়ে নিয়ে নিরেট সুরে বলে, দোষ আমার, তাই না শের? দেখো শশী, যেটা হয়েছে তাতে আমার। থেমে যায় শশীর চাহনি দেখে। 1 কদম পিছিয়েও গেল, তবে সুবিধা করতে পারে না। শেরনি আঘাত হানেই। কথা শেষ করো, বলো শের, যা হয়েছে তাতে তোমার কি? শশীর হুঙ্কারে শেরতাজ দীর্ঘশ্বাস ছাড়ল ও বাঁধনে বেঁধে জড়িয়ে নেয় নিজের সাথে। কোমল সুরে বলল, আমার তোমার কিছুই না, ইটস নর্মাল, তাই না? শশী ছটফট করে চাপা স্বরে চেঁচামেচি শুরু করে। শেরতাজ খানিকটা ঘাবড়ে গেলেও শেরনিকে বসে না অভিনবত্ব কায়দায়। শশী শান্ত হয়ে এলে ললাটে ললাট ছুঁয়ে ঘন শ্বাস ফেলে বলে, ভার্সিটিতে তুমি তামিমের সাথে কিসের খেজুরের আলাপ জুড়ে দিয়েছিলে যে এতটুকু দূরে আমাকে দেখতে পাওনি? আমি জানি তামিম তোমাকে পছন্দ করে,
তুমিও জানো, তাহলে ওর সাথে কিসের কথা? শশীর লাজে রাঙা মুখ বিস্ময়ে হতবিহ্বল। এই পাগল জানলো কিভাবে? তুমি তামিম ভাইয়ের ব্যাপারটা কিভাবে জানলে? সেটা মুখ্য বিষয় নয় মোটেও। আগে বলো, তুমি কেন তার সাথে কথা বলো? তোমার ওর সাথে কথা বলা বারণ। শুধু ও কেন, সকল পরপুরুষের সাথে কথা বলা বারণ। হাসাহাসি তো দূরের কথা। কেমন বাচ্চামো কথা সে? হোক বাচ্চামো শশীব, তুমি আমার ঘরের চাঁদ। তোমাকে নিয়ে যত ভাবনা এই আমিটার কল্পনা জল্পনা হতে হবে। অন্য কেউ কেন তোমার সে বুধ থাকবে, আমি সে সহ্য করবো না সেটা। শশী তেজরা দৃষ্টি ফেলে শেরতাজের উপর। ব্যাস, শেষ সাহেবের সকল সাহসী মনোভাব গায়েব। সেই শশীকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে বলল, ওভাবে তাকালে আমি ভয় পেয়ে যাবো, মোটেও ভেবো না, বুঝলে? বুঝেছি। বুকে হাত গুটিয়ে বলে শশী। তীক্ষ্ণ নজর এখনো শেরতাজের আপাদমস্তকে। একটু পরিবর্তন হয়েছে কি? হয়েছে বোধ করি, কিন্তু সে ধরতে পারে না ওই মলিন নয়ন যুগলের উজ্জ্বল উচ্ছ্বাস। শেরতাজ শশীর অটল চাহনিতে একটু একটু মন ভ্রষ্ট হলো। তবে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করলো, আমার ঘরের চাঁদ নেই আমার ঘরে, শ্বশুর মশাইয়ের অদমটার উপর কিবা দৃষ্টি পড়লো বুঝি? শশীর অধর যুগলে মিষ্টি হাসি অঙ্কিত হয়। এই পাগলটাও না, ওই তো কিভাবে তাকিয়ে আছে, যেন সে বিশ্ব সুন্দরী। মেয়েরা এমনিতেই ফোকাস প্রেমী, কারো আকাশসম আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকলে মেয়ে যত কঠিন বরফ হোক গলতে বাধ্য। শশী এগিয়ে এসে ব্যক্তিগত বুকটায় মাথা রেখে ফিসফিসিয়ে বলল, সে তুমি না বাবা হতে চলেছ? মুহূর্তেই যেন বিনা মেঘে বজ্রপাত হলো, সিরিয়ালের মতো ঠাসঠুস তার শব্দে। শেরতাজ শ্বাস নিতেও যেন ভুলে যায়। ঢোক গিলে অবাক সুরে বলে, কিভাবে সম্ভব? সম্ভব না বলছো? শশীর পাল্টা প্রশ্নে শেরতাজের মাথাটা আউলা ঝাউলা হয়ে যায়। তার দ্বিধাযুক্ত বদনখানি দেখে শশী খিলখিলিয়ে হেসে দেয়। তার হাসিতে যেন প্রাণহীন ঘরটা উৎসবে ভরে উঠল। প্রতিটা কোণা সেই উৎসবে গিয়ে উঠল। শেরতাজ আলী কারণ সকল দ্বিধা ভুলে যায়। বিছানায় গা লুটিয়ে চাঁদের পানে চেয়ে রয়। শশীর হাসি থামে, তবে ফুরায় না। হাসে এক পাগলের পাগলামিতে। তাজমহলে মিষ্টির সমারোহ লেগে আছে। মুর্তাজ আলী গোটা কয়েক মিষ্টির প্যাকেট হাতে হাস্যোজ্জ্বল মুখে তিনতলা বাড়ির সিঁড়ি বেয়ে ওঠার জন্য পা বাড়ালো। প্রথম তলার মেন ফটক হা করে খোলা থাকায় তিনি কৌতূহলবশত উকি দেয়। ড্রয়িং রুমে বেআইন সাহেবকে দেখে একটু অবাকি হয়। এরা এখানে? তিনি গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে সালাম জানালো। সাথে খেয়াল করে ড্রয়িং রুমের টেবিল জুড়ে নানা রকম মিষ্টির প্যাকেট। তার কপালে ভাঁজ পড়ে। এরাও জেনে গেল নাকি? তিনি কৌতূহল দৃষ্টিতে মিষ্টিগুলোর দিকে তাকিয়ে বলল, এত মিষ্টি? কোনো সুসংবাদ আছে নাকি? বেয়াই সাহেবও দেখে এসেছেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।